হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমার নাম আদনান, আমার বয়স 21 বছর। কিছুদিন আগে আমি আমার অনার্স শেষ করি। আমার পরিবারে আছে আমার মা ওডিশা খান এবং আমার বাবা আফজাল খান। বাবার মা এবং মায়ের মা ও আমাদের সাথেই থাকতেন। আমার বাবা মায়ের বয়সের মধ্যে অনেক ব্যবধান। আমার বাবার বয়স 63 বছর আর আমার মায়ের বয়স মাত্র 39 বছর। কিন্তু আমার মাকে দেখলে বলা যাবে না যে ওনার 21 বছরের একটা ছেলে আছে। আর 3 বছরের একটা মেয়ে আছে যার নাম রিনা। আমার মা দেখতে অনেক সুন্দর, গায়ের রং শ্যামলা। মায়ের মুখটা অনেক বেশি মায়াবী, পালতোলা নৌকার মতো মায়ের চোখ। মায়ের চেহারা যে কোনো পুরুষের মাথা খারাপ করে দিতে পারবে। আমার মা অনেক বেশি শিক্ষিত আর মডার্ন। তিনি এখনও ওয়েস্টার্ন পোশাক পরেন যাতে করে মাকে অনেক বেশি ইয়াং লাগে। আমি কোনোদিন আমার মাকে নিয়ে খারাপ চিন্তা করিনি, বরং আমি আমার মাকে অনেক বেশি ভয় পাইতাম। একটি দুর্ঘটনা ও পারিবারিক সিদ্ধান্ত। একদিন রবিবার, আমরা সবাই বাসায় যার যার মতো আছি। হঠাৎ করে মায়ের কাছে একটা ফোন আসলো আর মা হাউমাউ করে কাঁদতে লাগল। পরে জানতে পারলাম যে আমার বাবা একটা রোড দুর্ঘটনায় মারা গেছেন। বাবার মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়লাম। বাবা মারা যাওয়ার 6 মাস পরে আমরা সবাই স্বাভাবিক হতে শুরু করলাম। কিন্তু সমস্যাটা হলো যে আমার বাবা মরার আগে সব সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছেন। এরপর থেকেই নানির সমস্যা যে আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে আমার মা ও আমার বোনের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই নানি ও দাদি মিলে একটা বুদ্ধি করল। তারা একদিন আমাকে আর আম্মুকে ডেকে বলল, দেখো, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যা তোমাদের মেনে নিতে হবে। আমি আর আম্মু চুপচাপ শুনতেছি। হঠাৎ করে নানি বলে উঠল, আমরা চাই ওডিশা তুই আবার বিয়ে করো। কারণ তুই অনেক বেশি ইয়াং, তোর পুরো জীবন পড়ে আছে। তোর মেয়ে এখনো অনেক ছোট, ওর বাবার দরকার আছে গি। মা চুপচাপ শুনছে। তারপর আবারও নানি বলে উঠল, দেখ ওডিশা, আমরা অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে আদনানও এখন বড় হয়েছে। কিছুদিন পর ওকেও বিয়ে দিতে হবে। তাই আমরা চাই তুই আর অন্য কাউকে বিয়ে না করে আদনানকে করগ। মা চমকে উঠে বলল, কি? তোমাদের মাথা ঠিক আছে? আদনান আমার ছেলে, ওকে আমি জন্ম দিয়েছি। ওর সাথে আমার বিয়ে কিভাবে হওয়া পসিবল? এটা অনৈতিক আর পাপ। নানি বলল, আমরা জানি যে এখানে কিছু সমাজের নিয়ম আছে, কিন্তু নিয়ম একটা সময় যেয়ে চেঞ্জ করতে হয় গিয়ে। মা বলল, তাই বলে নিজের ছেলেকে বিয়ে? তোমরা এটা ভাবতে পারলে কিভাবে? আমি কোনোদিন এই পাপ করব না। নানু ও দাদুর চাপ। তারপর নানি আর দাদি মাকে অনেক জোর করল আর হুমকি দিল যে আমরা যদি এই সিদ্ধান্ত মেনে না নেই তাহলে তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। মা হাউমাউ করে কান্না শুরু করল। আমি চুপচাপ বসে আছি, আমার বলার মতো কোনো ভাষা নাই। তারপর দাদু আর নানু মাকে বোঝানো শুরু করল, দেখ, আফজাল মরার আগে সবকিছু আদনানের নামে করে গেছে। এখন ও যদি অন্য কোনো ভুল মেয়ের পাল্লায় পড়ে তাহলে তোর আর তোর মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে। তোর মেয়ের কথা চিন্তা করে রাজি হয়ে যা গু। মায়ের কান্না থামে না। আমি তো অবাক, কারণ আমি মাকে নিয়ে কোনোদিন ওইভাবে কিছু ভাবিনি। তারপর দাদু আর নানু অনেক বুঝানোর পর মাকে বলল, দেখ, তুই মেনে নিবি, তা না হলে আমাদের সারা জীবনের জন্য হারাবি। মায়ের কান্না থামে না। তারপর আমাকে দাদু ও নানু জিজ্ঞেস করল, তোর কোনো আপত্তি আছে? আমি দাদু আর নানুকে অনেক ভয় পাইতাম, তাই তাদের উপরে কোনো কথা না বলে চুপচাপ করে রইলাম। অনেক জোরাজুরির পর তারা আমাকে রাজি করাল। তারপর যে যার রুমে চলে গেল। আমি রুমে যেয়ে ভাবতেছি, এটা কিভাবে সম্ভব? আমার জন্মদাত্রী মায়ের সাথে আমার বিয়ে। মানুষ কি বলবে? আমি আমার বন্ধুদের মুখ দেখাবো কিভাবে? মাথায় অনেক কিছু ঘুরতে লাগল, নিজেকে কোনোভাবেই স্থির রাখতে পারতেছিলাম না। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম আর সম্মান করতাম, কোনোদিন মাকে নিয়ে খারাপ কিছু চিন্তা করি নাই। তাই আমার জন্য আর মায়ের জন্য এই ব্যাপারটা মেনে নেওয়া অনেক কঠিন ছিল। মা ও ছেলের কথোপকথন। আমাদের বিয়ের কথা ঠিক হওয়ার পর থেকে আমি মায়ের যেতে লজ্জা পেতাম। মা ও আমাকে আগের মতো বকাচকা করত না, আমাকে দেখলে হেড নিচু করে নিজের কাজ করত। নানু আর দাদু আমাদের বিয়ের দিন ঠিক করল 7 দিন পরে। আমি আর মা দুইজনেই অনেক বেশি মনমরা হয়েছিলাম। তারপর একদিন মা আমার কাছে এসে বলল, আদনান, তুই কি বিয়েতে রাজি? আমি বললাম, আম্মু, আমি আর কোনো রাস্তা না দেখে হ্যাঁ বলেছি।
মা বলল, হায় রে, আমার জন্য তোর জীবনটাও নষ্ট হয়ে গেল। আমি বললাম, কি আর করব আম্মু, আমাদের কাছে আর রাস্তা নাই। তুমি জাস্ট মনমরা হয়ে থেকো না। তুমি মনমরা হয়ে থাকলে আমার ভালো লাগে না গে। মা বলল, তোর কি ধারণা আছে? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আর মা ছেলের সম্পর্কের মধ্যে আকাশপাতাল তফাত। একটা মা ছেলে হয়ে আমাদের ওইগুলা করতে হবে যা একটা স্বামী স্ত্রী করে। আমি তোকে আর আগের মতো করতে পারব না, কারণ তুই হয়ে যাবি আমার স্বামী, তখন আর আমার ছেলে থাকবি না গে। আমি বললাম, আম্মু, আমি সারা জীবন তোমার ছেলেই থাকব। আর এই বিয়ে হচ্ছে একটা কাগজি বিয়ে মাত্র। আমরা সারা জীবন মা ছেলেই থাকব। আর তুমি আমাকে যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা শাসন কইরো, আমাদের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। আমি তোমাকে সবসময় সম্মান করতাম আর সারা জীবন করবও। মা একটু আশ্বাস পেয়ে আমার কথায় অনেক খুশি হয়ে গেল। তারপর আমাকে বলল, আচ্ছা, আমি না হয় আমার জীবনের অর্ধেক পার করে ফেলেছি, কিন্তু তুই তো এখনো অনেক বেশি ইয়াং। তোর কত এক্সপেকটেশন ছিল তোর বিয়ে নিয়ে, তাই না? কত কিছু না ভেবে রেখেছিলি যে এমন মেয়ে বিয়ে করবি, এমন জায়গায় ঘুরতে যাবি, দুষ্টামি করবি, ঘোরাফেরা করবি, সব পানিতে গেল। এই বুড়ির সাথে কিছুই হবে না গে। আমি হেসে বললাম, আরে আম্মু, এক তো তুমি বুড়ি না, তুমি অনেক বেশি ইয়াং আর এখনো অনেক বেশি সুন্দর। আর হ্যাঁ, অনেক আশা ছিল, কিন্তু সমস্যা নাই। তুমি তো আমার মা, পর তো কেউ না। আমরা অনেক ভালো বন্ধুর মতো হয়ে সব আশা পূরণ করবও। মা আমার কথা শুনে একটু খুশি হয়ে গেল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে থেকে অনেক ভালো বন্ধু। আমরা একে অপরের সাথে সব শেয়ার করবও। আমি বললাম, আচ্ছা আম্মু। মা আমার মাথায় একটু হাত বুলিয়ে নিজের রুমে চলে গেল। পরের দিন থেকে মাকে আর মন খারাপ মনে হল না। আমি আর মা সেই দিন অনেক বিষয় নিয়ে কথা বললাম। আমি মাকে এটাও বললাম যে আমার জীবনে কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না। মা তো শুনে অবাক হয়ে গেল। তারপর আমাকে তার জীবনের অনেক গল্প বলল। আমি আর মা অনেক ফ্রি হয়ে গেলাম। বিয়ে হওয়ার যে দিনগুলা বাকি ছিল, আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো সময় কাটিয়েছি একসাথে। কারণ আমরা একসাথে হাসাহাসি করতাম, মুভি দেখতাম, রাতভরে আড্ডা দিতাম, একসাথে গেম খেলতাম, আবার ঘুরতে যেতাম। আমি ওই কয়েকদিনে আসলেই মায়ের খুব ভালো বন্ধু হয়ে গেলাম। বিয়ের দিন। যাই হোক, আমাদের বিয়ের একদিন আগে দাদু আর নানু আমাকে আর মাকে নিয়ে গেল শপিংয়ের জন্য। আমরা খুব হাসি খুশি ছিলাম, তা দেখে নানু আর দাদু অনেক খুশি হল। আমি আর মা পছন্দ করে অনেক কিছু কেনাকাটা করলাম। মাকে আমি পছন্দ করে প্রথম বেনারসি শাড়ি কিনে দিলাম, মা একটু লজ্জা পেয়ে গেল। পরের দিন আমাদের বিয়ের আয়োজন করা হল, কিছু মানুষকে ডাকা হল। মাকে দাদু আর নানু মিলে রেডি করে দিচ্ছে। আমি গোসল করে শেরওয়ানি পরে নিলাম, তারপর নিজের রুমে অপেক্ষা করতে লাগলাম। একটু পরে দাদু আসলো এবং বলল, কাজী সাহেব চলে এসেছে গি। এই কথা শোনার পর থেকেই আমার বুক কেমন যেন থরথর করে কাঁপা শুরু করে দিল। কারণ আজকে আমার বিয়ে হতে যাচ্ছে, তাও আবার আমার নিজের মায়ের সাথে। আমি খুব বেশি ভয়ে ছিলাম। রুম থেকে বের হয়ে দেখলাম মা আগে থেকেই টেবিলের মধ্যে বসে আছে। মা বেনারসি শাড়ি পরেছে, মাথায় কাপড় দিয়ে রাখছে, হাতে হালকা গয়না পরেছে আর হালকা মেকআপ করেছে। মাকে আসলেই সুন্দর লাগতেছে, একদম ঠিক যেন নতুন বউয়ের মতো। যেয়ে মায়ের পাশে বসলাম আর কানে কানে ফিসফিস করে বললাম, আম্মু, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। মা একটা মুচকি হাসি দিল। তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করল। কাজী জানত যে আমরা মা ছেলে, তারপরও অনেক টাকার বিনিময়ে সে বিয়ে পড়াচ্ছে। যাই হোক, আমরা দুইজনেই কবুল বলে ফেললাম। আমাদের বিয়ে হয়ে গেল। আমরা মা ছেলে থেকে হয়ে গেলাম স্বামী স্ত্রী। যে নারী আমাকে পেটে ধরে এই পৃথিবীতে এনেছে, সে কিনা আমার বিয়ে করা বউ হয়ে গেল। দাদু আর নানু তো অনেক খুশি, আমাদের আশীর্বাদ দিলেন। তারপর বাকি মেহমানরা আমাদের আশীর্বাদ দিয়ে রাতের খাবার খেয়ে চলে গেলেন। বাসর রাত। এরপর আমরা সবাই খাবার টেবিলে বসে খাচ্ছি। ওই সময় আমার ছোট বোন আমাকে বলল, ভাইজা, আজকে কার বিয়ে হলো? তখন দাদু রিনাকে কোলে নিয়ে বলল, রিনা, আজকে থেকে তুমি ওকে বাবা বলে ডাকবা। গিয়ে ও ছোট মানুষ, মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমাদের খাওয়া দাওয়া শেষ করে নানু মাকে নিয়ে তার রুমে গেল। আমি আমার রুমের দিকে যেতে লাগলে দাদু আমাকে বলল, আদনান, আজকে থেকে তুমি নতুন জীবন শুরু করেছ। তোমার মা এখন তোমার বিয়ে করা স্ত্রী। ওর সব চাহিদা, ইচ্ছা, সুখ দুঃখ এখন থেকে তুমি দেখবা। ওকে এখন থেকে একজন স্বামীর মতো ভালোবাসবা। আমি দাদুর কথা শুনে অনেক বেশি লজ্জা পেয়ে গেলাম।
তারপরও শুধুমাত্র মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর আমার রুমের দিকে যাইতে লাগলাম, কিন্তু দাদু থামিয়ে বলল, আজকে থেকে তোমরা একসাথে ঘুমাবাগু। আমি তো আরও চমকে গেলাম। তারপর দাদু আমাকে নিয়ে মায়ের রুমে ঠেলে দিল। দেখলাম নানু মাকে কি যেন বুঝাচ্ছে। আমি যেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একটু পরে নানু আমাকে দেখে বলল, আসেন জামাই সাহেব, আমি বের হয়ে যাচ্ছি। আমি এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেলাম। এরপরে নানু রুম থেকে বের হয়ে গেল। আমি রুমের দিকে তাকিয়ে দেখি, রুমটা অনেক সুন্দর মতো সাজানো। খাটো ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে, কারণ তারা চায় আমি আমার মায়ের সাথে বাসর করি। এটা ভাবতেই আমার কেমন যেন ঘৃণা লাগছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মা আমাকে দেখে বলল, আসো আদনান, দাঁড়িয়ে আছো কেন? আমি মায়ের কথা শুনে যেয়ে খাটের মধ্যে বসলাম। তারপর মাকে বললাম, দেখছো মাম্মি, তারা কি করেছে রুমের অবস্থা? তাদের মাথায় আসলেই ঝামেলা আছে কি? মা বলল, আরে বইল না। আমাকে যে কত কিছু বলল, কিভাবে কি করতে হবে। তারা আসলেই ভাবছে যে আমরা মা ছেলে হয়ে এগুলা করব। আমি বললাম, হ্যাঁ, যতসব ফালতু। যাক, বাদ দাও, এখন থেকে আমাদের এক রুমে ঘুমাতে হবে। তোমার কি কোনো প্রবলেম হবে মাম্মি? মা বলল, না, প্রবলেম হবে কেন? তুমি তো ছোটবেলায় আমার সাথেই ঘুমাইতা। আর এখন তুমি সাথে থাকলে ভালোই হবে, ঘুম না আসলে আড্ডা দেয়া যাবে গু। আমি বললাম, যাক, তাহলে ভালো। তো আজকে কেমন লাগলো মাম্মি? মা বলল, সত্যি বলতে না, আমার অনেক ভালোই লেগেছে। এত বছর পর মনে হচ্ছে আমি আবার কনে হয়েছি, রূপে সেজেছি। আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। তোমার কাছে কেমন লেগেছে? আমি বললাম, আমার মধ্যে অনেক ভয় কাজ করেছে মাম্মি, যে আমাদের সম্পর্ক কিভাবে মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেল। মা বলল, আরে কই, আমরা তো আগে থেকেই ডিসিশন নিছিলাম যে আমরা অনেক ভালো বন্ধু হয়ে থাকব। এইসব আজাইরা জিনিসগুলো নিয়ে মন খারাপ করবা না আগে। আমি বললাম, হ্যাঁ, ঠিক বলেছ মামনিগু। মা বলল, যাক, আমি অনেক বেশি ক্লান্ত। আমি না হয় ঘুমিয়ে পড়ি। আমি বললাম, হ্যাঁ, তুমি অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে আসো। তারপর আমিও ঘুমিয়ে পড়ব, তুমি শুয়ে পড়ো। আমি আচ্ছা বলে খাটের একপাশে শুয়ে পড়লাম। একটু পরে মা এসে লাইট অফ করে দিল।